আমাদের আজকের বিষয় একাদশ শ্রেণী বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা গ্রন্থের অন্তর্গত অন্যতম কবিতা নুন। কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে এই নুন কবিতা সাহিত্য চর্চা গ্রন্থে সংকলিত হয়েছে। আমরা দশম শ্রেণীতে জয় গোস্বামীর কবিতার সঙ্গে পরিচিত হয়েছি। আমরা দশম শ্রেণীতে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা পড়েছি। সেই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় আমরা দেখেছি জয় গোস্বামী তিনি সাধারণ মানুষের প্রতিনিধি রূপে এক অস্ত্রহীন যুদ্ধহীন শান্তির পৃথিবীর স্বপ্ন দেখেছেন। শান্তির সপক্ষে তিনি আহ্বান জানিয়েছেন সকলকে একতাবদ্ধ হয়ে এক বৈষম্যহীন সাম্যবাদী পৃথিবীর স্বপ্ন রচনা করেছেন। নুন কবিতায় তিনি আমাদের স্বাধীনতা উত্তর ভারতবর্ষের যে বাস্তব বৈষম্যের ছবি, যে সামাজিক বৈষম্য ভারতবর্ষের চরম বাস্তব, তিনি একজন সমাজ সচেতন কবি রূপে নিম্নবর্গীয় মানুষদের দৃষ্টিকোণ থেকে সমাজের যারা প্রান্তিক মানুষ, সমাজের যারা অন্তেবাসী মানুষ, সমাজের খেটে খাওয়া মানুষ, ক্ষুধার্ত কাঙাল মানুষ, তাদের প্রতিনিধি রূপে স্বাধীনতা উত্তর ভারতবর্ষের অসাম্যের ছবি প্রকাশ করেছেন।
জয় গোস্বামীর কবিতায় সাধারণ মানুষের জীবন সংগ্রাম, লড়াই বারে বারে উঠে এসেছে। তার মাসি পিসি কবিতায় আমরা দেখেছি ওই শেয়ালদা বনগা, ওই লোকাল ট্রেনে ভোর থাকতে সমগ্র প্রান্তিক নারী কিভাবে শহরের বুকে পদার্পণ করে এবং নিজেদের জীবন সংগ্রামকে জারি রাখে। আসলে জয় গোস্বামী তিনি নিজেও ব্যক্তিগত জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন। তাই এই সমাজের প্রান্তিক মানুষদের জীবন সংগ্রাম, তাদের লড়াইকে তিনি প্রত্যক্ষ করেছেন খুব কাছ থেকে। তার কবিতায় তাই সাধারণ মানুষের জীবন সংগ্রাম জ্বলন্ত রূপেই ধরা দেয়। নুন কবিতা স্বাধীনতা উত্তর ভারতবর্ষের খেটে খাওয়া মানুষদের প্রকৃত জীবন, যে গ্লানিময় জীবন, ক্ষুধার সঙ্গে দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের যে জীবন, তার এক বাস্তবসম্মত চিত্র আমাদের সামনে হাজির করে। স্বাধীনতা এসেছিল অনেক স্বপ্ন নিয়ে। সমগ্র ভারতবাসী ভেবেছিল স্বাধীনতা তাদের বেঁচে থাকার মৌলিক অধিকারকে স্বীকৃতি দেবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এর অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি দেশীয় শাসকের কাছে ক্ষমতা হস্তান্তরিত করলেও সাধারণ মানুষের বেঁচে থাকার মৌলিক শর্তগুলি উপেক্ষিতই থেকে গেল। সমাজের বুকে বৈষম্য প্রকটিত হয়ে উঠে চলেছে প্রতিদিন। একদিকে আমরা দেখি শাইনিং ইন্ডিয়া, দেশ প্রগতির পথে এগোচ্ছে নাকি। সেই প্রগতি, সেই উন্নতি কাদের জন্য? আমরা দেখলাম দেশের 70% বেশি সম্পদ মাত্র 1% শিল্পপতিদের হাতে কুক্ষিগত। 70% সম্পদ 1% শিল্পপতির হাতে কুক্ষিগত। আরেকদিকে আমরা দেখলাম
দরিদ্র ভারত, ক্ষুধার্ত ভারত, অপুষ্টিতে ভোগা ভারত, অশিক্ষার অজ্ঞানতায় অন্ধকারে নিমজ্জিত ভারত, এই যে এক বিপরীত চিত্র, বৈষম্যের যে চূড়ান্ত নিদর্শন, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কবি জয় গোস্বামী রচনা করছেন নুন। এই কবিতা কবি লিখেছেন উত্তম পুরুষের জবানিতে। উত্তম পুরুষ অর্থাৎ বক্তা যখন নিজেকে বোঝাতে, আত্মকে বোঝাতে, নিজেদের বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহার করেন, ওই আমি, আমরা, আমাদের, সেই উত্তম পুরুষের জবানি ব্যবহার করেছেন কবি জয় গোস্বামী। কারণ আসলে এই কবিতায় কবি জয় গোস্বামী তিনি সমাজের নিম্নবিত্ত মানুষের একজন প্রতিনিধি হয়ে, মুখপাত্র হয়ে তিনি তাদের কথা, তাদের জীবন ধারণের কথা নাগরিক সমাজের কাছে, রাষ্ট্রের নেতৃবর্গের কাছে প্রকাশ করছে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমরা কারা? আমরা হচ্ছে সেই দিন আনে দিন খাওয়া মানুষরা। আমরা হচ্ছে সেই নুন আনতে পান্তা ফুরোয় সেই নিম্নবিত্ত মানুষেরা। আমাদের চাহিদা খুব অতি অল্প। কোনো মতে খেয়ে পড়ে আমরা বেঁচে থাকতে চাই, অল্পেই আমরা খুশি। সম্পদের পাহাড়ে আমরা বসে থাকতে চাই না, সেই স্বপ্ন আমাদের নেই। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কষ্ট। ধনপতি পালের মতো আমরা কুবেরের পাহাড়, সম্পদের পাহাড় সঞ্চয় করতে চাই না। কি হবে দুঃখ করে? আমরা এই সাধারণ মানুষ এই অভাবের জীবনকে আমরা যেন নিয়তি রূপে মেনে নিয়েছি। এটাই আমাদের ভবিতব্য। এই দারিদ্র্যই অনিবার্য সত্য, চিরন্তন সত্য। এর হাত থেকে আমাদের মুক্তি নেই। স্বাধীনতার পর এত বছর অতিক্রান্ত, ভোট আসে ভোট যায়, আমরা স্বপ্ন দেখি আমাদের দিন বদল হবে, রাজা আসে রাজা যায়, কিন্তু আমরা যে দরিদ্র, দরিদ্রই থাকি। প্রতিশ্রুতির বন্যা বয়, কিন্তু আমাদের সেই যে গরিবী নিয়তি, সেই গরিবী নিয়তির হাত থেকে আমরা মুক্তি পাই না। দুঃখ করে কি হবে? আমরা মেনে নিয়েছি আমাদের এই অভাবের, দারিদ্র্যের এই অবস্থাকে। আমাদের দিন চলে যায়
সাধারণ ভাত কাপড়ে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা বেঁচে থাকি সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ওই মোটা সাপটা চাল, ওই রেশনের 2 টাকা কেজি চাল, ওই মিলের মোটা কাপড়, ওই এক বস্ত্রে আমাদের দিন চলে। জীর্ণ শীর্ণ বস্ত্রে আমাদের দিন চলে। এভাবেই আমাদের দিন চলে। সুইগি, জোম্যাটো, সেখান থেকে আমাদের চিকেন রাইস, মটন রাইস, ইন্ডিয়া গেট চাল, তার বিরিয়ানি, এই যে ভারতবর্ষ, তার বিপরীতে আমাদের এই অভাবের ভারতবর্ষের বাসিন্দা আমরা। মোটা সাপটা চাল, রেশনের চাল, ভর্তুকির চাল খেয়ে পড়ে আমাদের দিন চলে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। আমাদের দিন চলে অসুখে ধার দেনায়। অসুখ আমাদের গ্রাস করে। অসুখ আমাদের গ্রাস করে। তার কারণ আমরা তো সেই বস্তিবাসী। আমরা তো সেই অস্বাস্থ্যকর পরিবেশের বাসিন্দা। আমরা তো অপুষ্টিতে ভুগি। আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য মিড ডে মিলে আয়রন ট্যাবলেট দেওয়া হয়। তার কারণ রাষ্ট্র তো আমাদের সন্তানদের শাক সবজি ফলমূলের ব্যবস্থা করতে পারেনি, পুষ্টির ব্যবস্থা করতে পারেনি। ওই অসুখ, ওই অস্বাস্থ্যের হাত থেকে জীবনে টিকে থাকার জন্য আমাদের হাত পাততে হয়, ধার করতে হয়, ঋণ করতে হয়, দেনায় ডুবে যাই আমরা। তাতে সর্বশান্ত হই আমরা। দেনায় তো ডুবে যায় দেশ, দেনায় তো ডুবে যায় দেশের বড় বড় শিল্পপতি, কিন্তু তাদের জন্য তো ছাড়ের ব্যবস্থা আছে। তাদের জন্য তো ওই ঋণকে বলা হয় অনুৎপাদক সম্পদ। কিন্তু আমরা গরিব মানুষ, আমরা বেঁচে থাকার জন্য চিকিৎসায়, খাদ্যের জোগাড়ে আমাদের দেনা করতে হয়। দেনায় আমরা সর্বশান্ত হয়ে পড়ি। তবু ওই অসুখ ধার দেনা, ওই সাধারণ ভাত কাপড়, তাতেই আমাদের দিন চলে। রাত্রিরে 2 ভাই মিলে টান দিয়ে গঞ্জি কাতে। এখন এই যে আমাদের জীবন, গতানুগতিক যে জীবন, অভাবের জীবন, দারিদ্র্যের জীবন, অসুখের জীবন, মহাজনের কাছে ঋণে জর্জরিত যে জীবন, সেই জীবন থেকে মুক্তির যখন কোনো উপায় আমরা খুঁজে পাই না, দারিদ্র্যের করাল গ্রাস, করাল থাবা যখন আমার বেঁচে থাকাকে অবরুদ্ধ করে, তার থেকে মুক্তির জন্য আমরা তখন নেশায় ডুব দিই। ওই 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে ভুলে থাকার জন্য, এই রুক্ষ রূঢ় বাস্তবকে ভুলে থাকার জন্য আমরা নেশায় মগ্ন হয়ে পড়ি। ওই নেশা যদি আমাকে এই যে কঠিন বাস্তব, এই যে পাথুরে বাস্তব, তার হাত থেকে সাময়িক ক্ষণিকের
যদি বিস্মৃতি দেয়, ভুলিয়ে রাখে, আর শাসক তো এই নেশার আয়োজন করেই এই উদ্দেশ্যে যে নেশা মানুষকে তার বাস্তবতা থেকে নিয়ে যাবে এক অপর বাস্তব জগতে, যা মানুষকে তার যে সচেতনতা, সমাজ সচেতনতা, সমাজের যে অসাম্য, সেই অসাম্যের কারণ সেগুলো যেন সে খুঁজে না ফেরে। অর্থাৎ নেশা শাসকের এক হাতিয়ারও বটে। শাসক আসলে শাসিতকে নেশার মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখতে চায়, তার প্রতিবাদী চেতনাকে নিস্তেজ করে রাখতে চায়। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। সব দিন হয় না বাজার। সাধারণ নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের প্রতিদিন বাজার করার সামর্থ্য নেই, কোনো মতে দিন চলে। আবার যেদিন আয় বেশি হয়, বাজার হয় মাত্রা ছাড়া। গরিব মানুষের কি স্বপ্ন থাকতে নেই, স্বাদ থাকতে নেই? ওই ঈশ্বরী পাটুনি, সে তো অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণার কাছে তো বর চেয়েছিল। কি বর চেয়েছিল? যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। গরিব মানুষ তার সন্তানকে কি দুধে ভাতে রাখার স্বপ্ন দেখতে পারে না? যেদিন আয় বেশি হয় সেদিন সে মাত্রা ছাড়া বাজার করে, অর্থাৎ স্বপ্নগুলো, স্বাদগুলোকে পূরণ করতে চায়। সন্তানের মুখে ভালো মন্দ কিছু ব্যঞ্জন তুলে দিতে চায়, খাবার তুলে দিতে চায়। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা কিনে আনে, সে তার উঠোনে গোলাপ চারা পুঁতবে। সেখান থেকে একদিন গোলাপ প্রস্ফুটিত হবে, বিকশিত হবে, পাপড়ি মেলবে, তার ঘ্রাণ সৌন্দর্য সে উপভোগ করবে। গরিবের কি শখ, স্বাদ, আহ্লাদ, এই পৃথিবীর যে রূপ, রস, গন্ধ, সঙ্গীতের মাধুর্য, এগুলো কি সে অনুভব করতে চায় না? গোলাপ চারা তো তারই প্রতীক। কিন্তু পুঁতব কোথায়? শখ, আহ্লাদ, স্বপ্ন ওই বিত্তবানের মতো বিত্তহীনেরও আছে। কিন্তু বিত্তহীন তার বাস্তব পাথুরে বাস্তব, রুক্ষ বাস্তব, পরুষ বাস্তব, কঠোর বাস্তব। পুঁতব কোথায়? তার তো সেই 10 ফুট বাই 10 ফুটের ঘর, অথবা ঘরহীন, আশ্রয়হীন, খোলা আকাশের তলে সে বসবাস করে। পশু খামারের মতো, পশুদের মতো গাদাগাদি করে থাকে। তাহলে তার
স্বপ্নের বাগিচার রূপায়ণ ঘটবে কি করে? তাই তো এই সংশয়, পুতব কোথায়, ফুল কি হবেই তাতে? তার এই যে দীর্ঘদিনের এই ভারতীয় সমাজ জীবনের যে অভিজ্ঞতা, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের যে কঠিন অভিজ্ঞতা, সে অভিজ্ঞতায় সে এই শিক্ষাই পেয়েছে, অভাব, ক্ষুধা, বৈষম্য যেন অনিবার্য নিয়তি রূপে গরিবের জীবনকে নিয়ন্ত্রণ করে। ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, অনেক পরের কথা, ওটা তো স্বপ্নের কথা। ও আদৌ বাস্তব হবে সে সংশয় রয়েছে। টান দি গঞ্জিকাতে। তাহলে বাস্তব কি? ওই রুক্ষ রূঢ় বাস্তব, ওই অভাবের, ওই দারিদ্র্যের, ওই ক্ষুধার, ওই আশ্রয়হীনতার, ওই অপুষ্টির, অচিকিৎসার সেই জীবন, সেটাই বাস্তব। আর সেখান থেকে ভুলে থাকতে টান দি গঞ্জিকাতে। বাস্তব কি? পূর্ণিমার চাঁদের সৌন্দর্য আমরা অনুভব করতে চাই, কিন্তু ক্ষুধার্ত মানুষ পূর্ণিমার চাঁদকে মনে করে ঝলসানো রুটি। ওটাই বাস্তব। আমরা তো এতেই খুশি, বলো আর অধিককে চায়। তাহলে এই অসুখ বিসুখ ধার দেনা নেশার যে জীবন, সেই নেশার জীবনেই আমরা খুশি, বলো এর অধিককে চায়। এর থেকে অধিক তো আমরা চাই না, বেশি তো আমরা চাই না। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এই কর্মজীবী, এই শ্রমজীবী, এই খেটে খাওয়া মানুষ রক্ত জল পরিশ্রম করে তাদের জীবন চলে। তাদের জীবন চলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাড় ভাঙা খাটুনিতে। তারপরে যা জোটে তা বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। তবু তবু ওই অল্পে, ওই সাধারণ ভাত কাপড়ে তারা নিজেদের জীবনকে মানিয়ে নেয়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। কিন্তু মাঝে মাঝে দিন চলে না, অভাব জাঁকিয়ে বসে, ক্ষুধাকে মনে হয় অনন্ত। গভীর রাতে বাড়ি ফিরি, সারাদিন পরিশ্রম করে শ্রান্ত ক্লান্ত হয়ে, নেশায় মগ্ন হয়ে খেতে বসে রাগ চড়ে যায়। তার কারণ ঠান্ডা ভাতে নুনটুকু জোটে না। ভাতটা খাবো কি দিয়ে? সামান্য নুনও জোটে না ঠান্ডা ভাতে, রাগ চড়ে। ক্রোধ, এই ক্রোধ কার প্রতি? আসলে নিজের নিয়তির প্রতি।
এই ক্রোধ কার প্রতি? এই নিয়তির জন্য যে দায়ী যে সমাজ ব্যবস্থা, তার প্রতি। কিন্তু না, সমাজ শাসক, সমাজ ব্যবস্থা তার দিকে আঙুল তোলার মতো, প্রতিবাদ করার মতো গলার জোর তো আমাদের নেই। আমাদের তো প্রতিবাদী সত্তাগুলি একত্রিত হয় না, প্রতিবাদী মানুষগুলো ঐক্যবদ্ধ হয়নি। তাই আমরা সব ব্যক্তি মানুষ আমরা অক্ষম ক্রোধ প্রকাশ করি, অক্ষম রাগ প্রকাশ করি আমাদের ঘরণীদের প্রতি। আসলে পরোক্ষে এই রাগ ওই সমাজ ব্যবস্থার প্রতি, বৈষম্যের যে সমাজ ব্যবস্থা তার প্রতি, ওই অসাম্যের নীতির প্রতি। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। জীবনের প্রতি বিতৃষ্ণা থেকে রাগ চড়ে, অক্ষম ক্রোধ থেকে রাগ চড়ে। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাপ বেটা অর্থাৎ এই নিম্নবিত্ত জনতা সকলে সাপসাপান্ত করে, ক্রোধে ফেটে পড়ে, সারা পাড়া মাথায় করছে, চিৎকার করছে, তার রাগকে প্রকাশ করছে, অক্ষম ক্রোধকে প্রকাশ করছে। এই গরিব মানুষগুলো, তাদের তো কোনো আড়াল নেই। তারা তাদের ক্রোধ প্রকাশ করে, তারা তাদের জীবনের প্রতি বিতৃষ্ণাকে প্রকাশ করে সারা পাড়া মাথায় করে। আসলে তাদের মুখ আর মুখোশের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের রাষ্ট্রনেতারা তারা যেমন সুভাষণের মাধ্যমে তাদের মুখ আর মুখোশের ব্যবধান রাখতে জানে, শেখে, পটু, সাধারণ নিম্নবিত্ত মানুষ তাদের সেই আড়াল নেই। আমাদের শিক্ষিত মানুষ, সংস্কৃতিমান মানুষ, তারা ভেতরের কদর্যতাকে, ভেতরের লোভ লালসার প্রবৃত্তিকে তারা ঢেকে রাখে। কিন্তু নিম্নবিত্ত বাপ বেটা তারা কিন্তু চিৎকার করে, সারা পাড়া মাথায় করে তারা তাদের ক্রোধকে প্রকাশ করে, জীবনের প্রতি তাদের যে হতাশা, যে গ্লানি, সোচ্চারে জানান দেয়। এর জন্যই পরের চরণে বলছেন, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমরা সামান্য লোক, আমরা সাধারণ মানুষ, আমরা প্রান্তিক মানুষ, আমরা বিত্তহীন মানুষ, আমরা শ্রমজীবী মানুষ। আমাদের কথা তো কেউ শোনে না। আমাদের কথা, আমাদের বেঁচে থাকার যে মৌলিক অধিকারের দাবি, তা তো রাষ্ট্রের কানে পৌঁছয় না। আমরা তো গরিব গুরব, আমরা তো শুধুমাত্র জনসংখ্যার বৃদ্ধি করে চলি। আমরা তো ভোটার, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আমাদের সামান্যই চাহিদা, খুব অল্প চাহিদা।
আমাদের শুকনো ভাত, সেই ভাতটুকু যেন আমাদের জোটে, আর ভাতের সঙ্গে যেন একটু নুন জোটে, লবণের ব্যবস্থা হোক। স্বাধীনতার 70 বছর বাদেও আমরা সেই ভাত লবণের ব্যবস্থা করতে পারিনি, পৌঁছে দিতে পারিনি। অনাহার দূর হয়নি, অনাহার আরো বৃদ্ধি পেয়েছে। অনাহারী মানুষ, তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো আজ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা ঘটাতে পারিনি। তা আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই দাবি কবি জানাচ্ছেন ওই নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হয়ে। লবণের ব্যবস্থা কেন হয়নি? আসলে নিমক খাওয়া বলে একটি কথা আছে। আমাদের রাজা উজির রাষ্ট্রনেতা যারা রয়েছে ক্ষমতা আসীন, যারা আমার দেশের নীতি নির্ধারণ করে, তারা তো আসলে নিমক খেয়ে রয়েছে ওই সমাজের ওই 1% শিল্পপতিদের কাছে। নিমক খেয়ে রয়েছে সেই 1% শিল্পপতিদের কাছে, পুঁজিপতিদের কাছে। তারা ওই পুঁজিপতিদের কাছে নিমক খেয়ে থাকে বলেই আপামর ভারতবাসীর, দরিদ্র ভারতবাসীর, সংখ্যাগরিষ্ঠ ভারতবাসীর তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হয় না। নুন কবিতায় কবি জয় গোস্বামী সেই প্রান্তিক বিত্তহীন মানুষের জীবন চিত্রকে, জীবন সংগ্রামকে, তাদের হতাশা, ব্যর্থতা, গ্লানি, স্বপ্নের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, স্বপ্নভঙ্গের যে গ্লানিময়তা, যে নৈরাশ্য, অক্ষম যে ক্রোধ, অর্থাৎ নিম্নবিত্ত জীবনচর্যাকে প্রতিফলিত করেছেন নুন কবিতায়।